আমরা এই গুণে গড়া বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই মুহূর্তে খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর দলটির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন থাকার কথাও নয়। বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেরও প্রথম পছন্দ জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে? জবাবে ওই কূটনৈতিক অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে 5টি কারণে তারা জামায়াতকে ক্ষমতায়ও দেখতে চায়। কি সেই 5টি কারণ তা নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারণগুলো। নাম্বার 1, জামায়াতের নেতারা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে একটি সংগঠিত ইসলামী ধাঁচের রাজনৈতিক শক্তি হিসাবে উপস্থিত করেছে। ঐতিহাসিকভাবে দলের শীর্ষ নেতৃত্বে অনেকেই ধর্মীয় শিক্ষা ব্যাকরণে প্রভাবশালী। দলটির নেতাদের কথা বললেই চলে আসে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী, নিজামী, কাদের মোল্লাদের মতো কিংবদন্তি নেতাদের নাম। বর্তমানে দলটির দায়িত্বে আছেন শফিকুর রহমান। একই সঙ্গে কিছু নেতা আছেন যারা বেশ পয়সাওয়ালাও, সেই সাথে তারা খরচ করেন জনকল্যাণে। বিপরীতে বিএনপির দিকে তাকালে দেখা যায় দলটির নেতারা মানুষকে সাহায্য করা তো দূরের কথা, বরং তারা লুটপাটে ব্যতিব্যস্ত। জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দলের আয়ের একটি বড় উৎস হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মাইক্রোফাইন্যান্স কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় হয়। এসব প্রতিষ্ঠান থেকে সংগৃহীত মুনাফা দলের বিভিন্ন কার্যক্রমে বিনিয়োগ করা হয়। জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় সারা দেশে পরিচালিত হচ্ছে দেশি বিদেশি 43টি এনজিও সহ 127টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই হাসিনা সরকার যদিও বন্ধ করে ফেলেছে, তারপরেও যেগুলো রয়েছে সেখান থেকে অনেক অর্থ আসে জামায়াতে ইসলামীর ফান্ডে। বাণিজ্যিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এসবের স্বপ্রদ্রষ্টা ছিলেন জামায়াত নেতা মীর কাশেম আলী। এসব কারণে মার্কিনিরা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। নাম্বার 2, জামাতিদের আচরণ খুব ভদ্র সভ্য। রাজনীতিতে আচরণ বা ম্যানার্স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কূটনীতিবিদ, ব্যবসায়ী, নির্বাচন পর্যবেক্ষক বা অন্যান্য দলের নীতি নির্ধারকরা প্রায়শই রাজনৈতিক পার্টির সংস্কৃতি ও নেতাদের ব্যক্তিত্ব দেখে কৌশলগত সিদ্ধান্ত নেন। জামায়াতের নেতাদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের শালীন ও সংযত আচার আচরণ। তারা প্রকাশ্যে কিংবা আন্তর্জাতিক মঞ্চে তুলনামূলকভাবে ভদ্র ভাষা ব্যবহার করেন, যা অনেক বিদেশি কূটনীতিকের কাছেও ইতিবাচক মনে হয়। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় তারা প্রকাশ্য আলোচনায় তুলনামূলকভাবে উত্তেজনাহীন ভঙ্গিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে থাকে। আবারও আমি বিএনপির কথাই তুলে ধরতে চাই। দলটির নেতা দুদু ছাত্রদের মুতে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চান। ফজু পাগলা জুলাই আন্দোলনের নেতাদের অভিনেতা এবং রাজাকারের বাচ্চা বলে গালি দেন। বিএনপির বিরুদ্ধে স্লোগান দিলে জিহ্বা কেটে কুকুরকে দিয়ে খাওয়াবেন হুমকি দিয়েছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। চিন্তা করুন, যে দলের নেতাদের মুখের ভাষা এমন জঘন্য, তাদেরকে কি কেউ ভোট দিবে? এখন মানুষ সভ্য সমাজে বসবাস করে, কিন্তু বিএনপি এখনো অসভ্যতার মধ্যেই রয়েছে। এটি তাদের কূটনৈতিক গ্রহণযোগ্যতার অন্যতম কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব প্রায়ই চায় এমন রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলতে যাদের সঙ্গে আলোচনার টেবিলে বসা সম্ভব এবং যারা আচরণে নিয়মতান্ত্রিক। এই দিক থেকে জামায়াত তাদের জন্য সহজ একটি চ্যানেল। নাম্বার 3, মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার কারণে শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। অভিযোগ আছে সে সময় পাকিস্তানপন্থী অবস্থান নিয়ে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের সহযোগী সংগঠন আল বদর রাজাকার বাহিনীকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল।
এরপর 1979 সালে তারা আবার রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায় এবং ধীরে ধীরে পুনরায় সংগঠিত হয়। তবে 2009 সালের পর থেকে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়ায় তাদের অনেক শীর্ষ নেতা দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ড কার্যকর হন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, বরং তারা আশঙ্কা করেছিল ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না। জামায়াতও দাবি করে এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের বহিঃপ্রকাশ। তারা নিজেদের নির্যাতিত রাজনৈতিক শক্তি হিসাবে চিত্রিত করে। নাম্বার 4, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। জামায়াতের অন্যতম শক্তি হল তাদের সাংগঠনিক কাঠামো। তারা নির্বাচনে অংশ নেয়, সংসদে প্রতিনিধিত্ব করেছে, আবার জোট সরকারেও ভূমিকা রেখেছে। ফলে আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে পেরেছে যে তারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং সাংবিধানিক পদ্ধতিতে কাজ করতে চায়। তবে এখানে গুরুত্বপূর্ণ হল তাদের গণতান্ত্রিক ধারণা পশ্চিমা লিবারেল ডেমোক্রেসির মতো নয়। তারা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে চূড়ান্ত লক্ষ্য মনে করে, অর্থাৎ তাদের গণতন্ত্র মূলত একটি মাধ্যম যার মাধ্যমে তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। সমালোচকেরা বলেন যদি কখনো তারা পূর্ণ ক্ষমতায় আসে তবে তাদের নীতিমালা কতটা উদার ও অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে তুলনামূলকভাবে এটি এমন একটি বাস্তবতা যে তারা অন্তত ভোট ও নির্বাচন প্রক্রিয়াকে অস্বীকার করে না, বরং সক্রিয়ভাবে অংশ নেয়। নাম্বার 5, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। জামায়াতকে যুক্তরাষ্ট্র পছন্দ করছে তার আরও একটি বড় কারণ হচ্ছে জামায়াত ধর্মীয় রাজনৈতিক দল হলেও তারা গোঁড়ামি পছন্দ করে না। যদিও সমালোচকরা জামায়াতকে প্রায়ই তুলনা করে আফগানি তালেবানের সঙ্গে, তবে বাস্তবে দুপক্ষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তালেবান ছিল সশস্ত্র বিদ্রোহী আন্দোলন যারা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, এবং মার্কিনীরা মনে করে তালেবান নারীর অধিকার সহ অনেক মৌলিক অধিকার কঠোরভাবে দমন করেছে, যদিও ধারণাটি সঠিক নয়। অন্যদিকে জামায়াত মূলত একটি রাজনৈতিক দল যারা নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করে। তারা প্রকাশ্যে সহিংসতা বা সন্ত্রাসবাদকে দলীয় নীতি হিসাবে প্রচার করে না। এই তুলনায় জামায়াতকে অনেক কূটনীতিক প্রগতিশীল বলে আখ্যায়িত করেন, কারণ তারা আধুনিক শিক্ষা, ব্যবসা এবং সাংবিধানিক কাঠামোর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। তবে প্রগতিশীল শব্দটি এখানে আপেক্ষিক, কারণ তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি প্রায় রক্ষণশীল। নারী অধিকার, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বা মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান পশ্চিমা প্রগতিশীলতার সঙ্গে পুরোপুরি মেলে না। কিন্তু জামায়াতে যে অবস্থানে আছে তা বাংলাদেশের রাজনীতির সাথে খুবই জুৎসই। শেষে ভারতীয় সাংবাদিকের এই সময়ে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এ চাওয়া, এ নিয়ে তাদের বিশেষ কোনো লুকোচুরি নেই। সেই মার্কিন কূটনীতিক আরও বলেন যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদের উচিত একবার সুযোগ পাওয়া। কিন্তু সুযোগ পেয়েও তারা যদি কিছু না করতে পারে তবে মানুষই তাদের সরিয়ে দেবে। সব মিলে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি। পরিশেষে একটি কথা অবশ্যই জেনে রাখা উচিত, ভোট হলো পবিত্র আমানত। এই আমানত যেখানে সেখানে প্রয়োগ করে খেয়ানত করা যাবে না। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন, যে ভালো কাজের সুপারিশ করবে সে তার অংশীদার হবে, যে মন্দ কাজের সুপারিশ করবে সে মন্দ কাজের অংশীদার হবে। আমরা অনেকেই বলে থাকি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কোনো অবস্থায় ঠিক হবে না, কারণ আপনার মূল্যবান ভোটে দুই ধরনের প্রতিনিধি নির্বাচিত হতে পারে, তারা ভালো ও মন্দ। আপনি যদি একজন সৎ ও যোগ্য খোদাভীরু আমানতদার ব্যক্তিকে নির্বাচিত করেন তাহলে সে যত ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। আপনি যদি একজন অসৎ লোক, আত্মসাৎকারী, টাকা পাচারকারী, নেশাখোর, চাঁদাবাজ, অন্যায়কারীকে নির্বাচিত করেন তার এইসব মন্দ কাজের একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। এজন্যই আল্লাহ তাআলা সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। এজন্যই ভোটদানের ক্ষেত্রে যাচাই বাছাই করে সৎ, যোগ্য, খোদাভীরু আমানতদার ব্যক্তিকে ভোট দিতে হবে। কোনো অবস্থায় আমানতের খেয়ানত করা যাবে না। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনে জামায়াত কি পারবে ভালো কিছু করতে?
দেখতে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।